মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে আবার অস্থির করে তুলেছে। যুদ্ধ মানেই সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দাম বেড়ে যায়, এই ধারণা বহুদিনের। কিন্তু এবার বাজারে দেখা যাচ্ছে কিছুটা ভিন্ন ছবি। আন্তর্জাতিক বাজারে টানাপোড়েন, মুদ্রা বাজারে ওঠানামা এবং বিনিয়োগকারীদের কৌশল বদলের কারণে সোনা এবং রূপোর দামে এক ধরনের পতনের প্রবণতা তৈরি হয়েছে। ফলে সাধারণ মানুষ থেকে বড় বিনিয়োগকারী সবাই এখন একটি প্রশ্ন করছেন, সোনার দাম যখন কমছে তখন কি এখনই বিনিয়োগের সেরা সময়? কলকাতায় সোনার দাম কত? 15 মার্চ 2026 অনুযায়ী কলকাতায় সোনার দাম হলো 24 ক্যারেট সোনা প্রতি গ্রাম প্রতি 15,966, 22 ক্যারেট সোনায় গ্রাম প্রতি 14,635 এবং 18 ক্যারেট সোনা গ্রাম প্রতি 11,974। এই দামগুলো প্রতিদিনই কিছুটা ওঠানামা করে, অনেক সময় দিনে দুবারও পরিবর্তন হয়। বিশেষজ্ঞদের মতে যুদ্ধের বাজারে সোনার দাম কখনো হঠাৎ বাড়ে, আবার কখনো কমে। তাই শুধু যুদ্ধের খবর শুনে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। যুদ্ধ হলে সাধারণত সোনার দাম বাড়ে কেন? বিশ্ব অর্থনীতিতে একটি পুরনো ধারণা হচ্ছে সংকটের সময় মানুষ সোনা কিনতে শুরু করে এবং সোনা একটি সেফ হেভেন অ্যাসেট বা নিরাপদ সম্পদ হিসেবে ধরা হয়। যখন শেয়ার বাজার বা মুদ্রা বাজারে অনিশ্চিত হয়ে যায় তখন অনেক বিনিয়োগকারী তাদের টাকা সোনায় রাখেন। ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর প্রথম দিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছিল, কিন্তু পরে কিছু অর্থনৈতিক কারণে সোনার দাম আবার কমতে শুরু করে। তাহলে এবার দাম কমছে কেন? অর্থনীতিবিদদের মতে কয়েকটি বড় কারণ সামনে এসেছে। প্রথম কারণ হচ্ছে ডলার শক্তিশালী হওয়া। আন্তর্জাতিক বাজারে সোনার দাম মূলত ডলারের দ্বারা নির্ধারিত হয়। যখন আমেরিকান ডলার শক্তিশালী হয় তখন সোনার দাম অনেক সময় কমে যায়, বড় বিনিয়োগকারীরা লাভ তোলে। এটা হচ্ছে 2 নম্বরে। যুদ্ধ শুরু হলে অনেক সময় বড় বিনিয়োগকারীরা আগে থেকে সোনা কিনে রাখেন, দাম বাড়লে তারা লাভ তুলে নেন। এর ফলে সোনার বাজারে সরবরাহ বাড়ে এবং দাম কমে। তারপরে চলে আসছে সুদের হার। বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার বাড়ায় তখন অনেক বিনিয়োগকারী সোনা থেকে টাকা তুলে অন্য কিছুতে বিনিয়োগে চলে যান। কলকাতায় সোনার দাম অন্য শহরের থেকে আলাদা কেন? এবার আপনাদেরকে বলবো সে কথাও। অনেকেই লক্ষ্য করেন কলকাতায় সোনার দাম কখনো কখনো দিল্লি বা মুম্বাই থেকে সামান্য আলাদা হয়। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে: পরিবহন খরচ, স্থানীয় কর, ব্যবসায়ীদের মার্জিন। এবারে আপনাদেরকে বলি আমদানি শুল্কর বিষয়টা। কলকাতা একটি বড় বন্দর শহর হওয়ায় এখানে সোনা আমদানি তুলনামূলক সহজ, তবুও স্থানীয় বাজারের কারণে দাম কিছুটা বদলে যেতে পারে। সোনার দাম নির্ধারণে কি কি প্রভাব ফেলে জানেন? কলকাতায় সোনার দাম নির্ধারণের সময় কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক, আন্তর্জাতিক বাজারের দাম। বিশ্ববাজারে সোনার দাম বাড়লে বা কমলে তার প্রভাব ভারতেও পড়ে। 2, আমদানি শুল্ক। ভারতের সোনার আমদানির ওপরে বড় শুল্ক রয়েছে, এই শুল্ক বাড়লে সোনার দামও বাড়ে। 3 নম্বর হচ্ছে জিএসটি এবং অন্যান্য কর। সোনার উপর কর ও দামের একটি বড় অংশ। 4 নম্বর বুলিয়ান অ্যাসোসিয়েশন। স্থানীয় বুলিয়ান ব্যবসায়ীরা বাজারের অবস্থা দেখে দাম ঠিক করেন। 5 নম্বর মুদ্রার বিনিময় হার। ভারতীয় টাকার দাম যদি ডলারের তুলনায় কমে যায় তাহলে সোনার দাম বেড়ে যায়। 6 নম্বর হচ্ছে ফিউচারের বাজার। ভারতের পণ্য বাজার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া সোনার লেনদেন ও দামের ওপরে প্রভাব ফেলে। সাধারণভাবে কলকাতায় দিনে 2 বার সোনার দামের পরিবর্তন হয়, সকালে এবং বিকেলে নতুন দাম ঘোষণা করা হয়। তবে বাজার খুব অস্থির হলে দিনে আরও বেশিবারও দাম পরিবর্তন হতে পারে। সাধারণ বিনিয়োগকারীরা এখন সবচেয়ে বেশি যে প্রশ্ন করছেন তা হলো, সোনার দাম কমছে তাহলে কি এখনই কিনবো? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া কঠিন। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে সোনায় বিনিয়োগ সবসময় দীর্ঘমেয়াদী চিন্তা করে করা উচিত। তাদের মতে যদি দাম কমে তখন ধীরে ধীরে কিনতে পারেন। একেবারে বড় বিনিয়োগ করা ঠিক নয়, দীর্ঘ সময় ধরে ধরে রাখলে লাভের সম্ভাবনা বেশি। সোনায় বিনিয়োগের বিভিন্ন উপায়। অনেকেই মনে করেন সোনা মানেই গয়না কেনা, কিন্তু এখন বিনিয়োগের আরও অনেক উপায় আছে। ফিজিক্যাল গোল্ড মানে গয়না বা সোনার বার কিনে রাখা। গোল্ড ইটিএফ, শেয়ার বাজারে লেনদেন হওয়া সোনার ফান্ড। ডিজিটাল গোল্ড, অনলাইনে সোনা কেনা। গোল্ড বন্ড, সরকারি সোনা বন্ড।
এবারে প্রশ্ন যেটা স্বাভাবিকভাবেই উঠে আসে, তাহলে কি গয়না নাকি বিনিয়োগ? বিশেষজ্ঞদের মতে গয়না মূলত ভোগের জন্য, কারণ গয়না কিনলে মেকিং চার্জ দিতে হয়। বিনিয়োগের জন্য অনেকে সোনার বার বা কয়েন কিনতে পছন্দ করেন। ভারতে সোনার আরেকটি বড় ব্যাপার হলো গোল্ড লোন। বাড়িতে থাকা সোনা বন্ধক রেখে সহজে ঋণ পাওয়া যায়। দেশে বড় বড় সংস্থা, যেমন একাধিক সংস্থা রয়েছে যারা এই ধরনের ব্যবসার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন। এছাড়াও ব্যাংকগুলিও গোল্ড লোন দেয়, তবে অনেক সময় প্রক্রিয়া কিছুটা ধীরে হয়। গোল্ড লোন নেওয়ার আগে কি ভাববেন সেটা বলি। গোল্ড লোন নেওয়ার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এক, সুদের হারে তুলনা করুন। প্রসেসিং চার্জ দেখুন, কত শতাংশ লোন পাওয়া যাবে জানুন। সাধারণত সোনার মূল্যের 70 থেকে 80% পর্যন্ত ঋণ পাওয়া যায়। গোল্ড লোনের সব থেকে বড় ঝুঁকি হলো যদি সময় মতো ঋণ শোধ না করা যায়, তাহলে বন্ধক রাখা সোনা নিলামে বিক্রি হয়ে যেতে পারে। তাই খুব প্রয়োজন ছাড়া গোল্ড লোন নেওয়া উচিত নয়। রূপোর বাজারেও পতন দেখা গেছে। শুধু সোনা নয়, রূপোর দামেও সাম্প্রতিক সময় কিছুটা পতন দেখা গেছে, কারণ শিল্পক্ষেত্রে চাহিদা কমে গেলে রূপোর দাম দ্রুত কমে যায়। বিশেষজ্ঞদের মতে ইরান ইসরায়েল সংঘাত যদি দীর্ঘদিন চলে, তাহলে সোনার বাজারে আবার বড় পরিবর্তন আসতে পারে। যুদ্ধ দীর্ঘ হলে সাধারণত সোনার দাম বাড়ার বেশি সম্ভাবনা থাকছে। ভারতীয় বাজারের চাহিদা, ভারতের সোনার চাহিদা সবসময় বেশি। বিশেষ করে বিয়ের মরশুম, উৎসব, অক্ষয় তৃতীয়া, ধনতেরাস, এই সময়গুলোতে সোনার বিক্রি অনেকটা বেড়ে যায়। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে সাধারণত ক্রেতাদের জন্য সবথেকে ভালো কৌশল হলো দাম কমলে অল্প অল্প করে সোনা কেনা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ রাখা। হঠাৎ দাম বাড়লে আতঙ্কিত না হওয়া। বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি খুবই অনিশ্চিত। যুদ্ধ, মুদ্রাস্ফীতি এবং সুদের হার সব মিলিয়ে সোনার বাজারে ওঠানামা চলতেই থাকে। সোনা শুধু গয়না নয়, এটি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগও। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে সোনার দাম কিছুটা কমেছে, ফলে অনেকেই এটিকে সুযোগ হিসেবে দেখছেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকা জরুরি। বাজারের ওঠানামা বুঝে ধীরে ধীরে বিনিয়োগ করাই সবথেকে নিরাপদ কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।